শব্দাঙ্ক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আমরা বিজ্ঞান, ইতিহাস, রহস্য এবং দৈনন্দিন জীবনের মজাদার তথ্য নিয়ে আলোচনা করি। আজকের এই পর্বে আমরা পানি পড়ার পেছনের রহস্য, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজকের পর্বে আমরা পানি পড়া খেয়ে সুস্থ হয়ে ওঠার কারণটা খুঁজব। জানার চেষ্টা করব এক ফুদে একটা সাধারণ পানি কিভাবে অসাধারণ পানি হয়ে ওঠে। পানি পড়ার পেছনে আসলে কোন বিজ্ঞানটা কাজ করে এবং কিভাবে কাজ করে, এবং যদি আমরা কনভিন্স হই যে সত্যিই পানি পড়ার পেছনে কোনো একটা লজিক বা কোনো একটা যুক্তি আছে, তাহলে আমরা সবশেষে চট করে পানি পড়ার কয়েকটা টেকনিকও শিখে নেওয়ার চেষ্টা করব। পানি পড়ার নিয়ে মজার এই তথ্যগুলো জানতে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। শোনা যায় পানি খাওয়ার সময় গৌতম বুদ্ধ গভীর দৃষ্টিতে হাতে থাকা পানি ভর্তি পাত্রের দিকে তাকিয়ে থাকতেন। উপলব্ধ জ্ঞানের থেকে পজিটিভ কিছু বাক্য স্মরণ করতেন, তারপর নিঃশব্দে সেই পানি খেতেন। জেসাসু একই পানি খাবার সময় গ্লাসের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করতেন, তারপর নিঃশব্দে সেই পানি খেতেন। এদিকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো পানি খাওয়ার নিয়মই বলে গেছেন। পরিষ্কার পাত্রে পানি নিতে হবে, এরপর স্রষ্টাকে স্মরণ করে ডান হাত দিয়ে পানির পাত্রটি ধরে বসে পান করতে হবে। 3 নিঃশ্বাসে পুরো পানিটা খেতে হবে এবং পানি খাওয়ার সময় গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়া যাবে না। এবং পানি খাওয়ার পর স্রষ্টাকে আবারও স্মরণ করতে হবে। প্রশ্ন হচ্ছে, পানি খাবো, পানি খেতে কেন এত নিয়ম মানতে হবে? মহাপুরুষরা কেন খুব মনোযোগ দিয়ে অনেক অনেক নিয়ম মেনে প্রশান্ত চিত্রে ঠান্ডা মাথায় পানি খেয়েছেন? এত রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কেন তারা পানিটা খেয়েছেন? আমরা কোনোভাবেই যদি এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে পারি, তাহলে পানি পড়ার ব্যাখ্যাটাও পেয়ে যাব। আর এর উত্তর জাপানের ডক্টর মাসারু ইমোতো ইয়োকোহো মিউনিসিপাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হিউম্যান অ্যান্ড সায়েন্স থেকে ডক্টরেট করেন। তিনি এরপর ভারতের ওপেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর অল্টারনেটিভ মেডিসিনে অধ্যাপনা করেন। ইমোতো জীবনের 25 বছর পার করে দেন শুধু পানির স্ফটিক নিয়ে গবেষণা করতে। তিনি বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করেন। অবিশ্বাস্য ব্যাপার হলো প্রত্যেক উৎসর পানির ক্রিস্টালের গঠন আলাদা আলাদা। কি মুশকিল! একই উৎস থেকে পানি নেওয়া হচ্ছে, একই ধরনের পাত্রে রাখা হচ্ছে এবং একই টেম্পারেচারে প্রত্যেককে বরফে পরিণত করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের স্ফটিকগুলো আলাদা আলাদা। কেন? আমরা তো জানি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, তাহলে এখানে সেটা হচ্ছে না কেন? পানির পারিপার্শ্বিক পরিবেশ বিশ্লেষণ করলে দেখা যায় একটি নির্দিষ্ট পরিমাণ পানির উপর সাধারণত 4টি ফ্যাক্টর কাজ করে: তাপমাত্রা, ভর, পাত্রের ধরন এবং শব্দ। আগের গবেষণাগুলোতে একই ধরনের পাত্রের একই পরিমাণ পানিকে নিয়ে গবেষণা হয়েছে এবং সব ক্ষেত্রে পরিবেশ ছিল শব্দহীন। এবার প্রথম 3টি ঠিক রেখে চারপাশের শব্দের পরিবর্তন ঘটানো গেলেই পানির উপর শব্দের প্রভাব বের করা যাবে। ব্যাস, এই আইডিয়া দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়লেন ইমোতো এবং তার টিম। শুরু হলো পানির উপর শব্দের প্রভাব দিয়ে গবেষণা। তারা যেটা করলেন, পানির পাত্রগুলোকে দুটো ভাগে ভাগ করলেন। এক ভাগ পানির পাত্রের সামনে নেগেটিভ রিলিক্সের গান ছেড়ে দেওয়া হলো, আর অন্য পানির পাত্রের সামনে পজিটিভ রিলিক্সের গান ছেড়ে দেওয়া হলো। তারপরে 2 ক্যাটাগরির পানিকেই বরফে পরিণত করা হলো এবং দেখা গেল যেই পানিগুলোর পাশে নেগেটিভ রিলিক্সের গান ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের বরফের স্ফটিকগুলো ভীষণ রকমের বিকৃত হয়ে গেছে। আর যেই পানির পাত্রগুলোর সামনে পজিটিভ রিলিক্সের গান দেওয়া হয়েছিল, সেই পানিগুলোকে বরফে পরিণত হওয়ার পর তাদের স্ফটিকগুলো বেশ চমৎকার, দৃষ্টিনন্দন, সুন্দর কিন্তু স্ফটিক তৈরি হয়েছিল। ইমোতো এবং তার টিম এই গবেষণাটা আরেকটু এগিয়ে নিলেন। তারা এবার যেটা করলেন, কোনো গান ব্যবহার করলেন না,
বরঞ্চ গানের পরিবর্তে শব্দ ব্যবহার করলেন। মুখ থেকে বের হওয়া কিছু বাক্য ব্যবহার করলেন। আগের মতোই তারা পানিগুলোকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ পানির সামনে দাঁড়িয়ে তারা 100টি পজিটিভ বাক্য প্রয়োগ করলেন এবং অন্যটিতে নেগেটিভ বাক্য প্রয়োগ করলেন। এত হাইপোথেসিসের উপর ভর করেই টোকিওর IHM রিসার্চ ইনস্টিটিউট, পাকাসিনকিজু এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ কোয়াটিক সায়েন্সের ডিন রেডিন ও গেলি হাইসেন একই রিসার্চ পরিচালনা করেন। দুটি বিশাল গবেষণায় ডক্টর এমোতোর যে কনসেপ্ট সেটাই সত্য প্রমাণিত হলো। আপনারা আপনাদের জীবনের পানি পড়ার যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাদের কমেন্ট আকারে জানাতে পারেন। আজ এ পর্যন্তই।